আমাকে শুনতে হবে। তাছাড়া আমি কি করব না করব তোর আমাকে সেটা বুঝিয়ে দিতে হবে না। তুই কি ভেবেছিলি এত সহজে আমি তোকে বর হিসেবে মেনে নিব? কখনোই না। তোকে আমি ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। তুই কি করে ভাবলি যে এরকম একটা কাজ করার পর আমি তোর সাথে বিয়ে করে নিলেই তোকে ড্যাং ড্যাং করে মেনে নেব? তুমি এগুলো কি বলছিস শিখা? আমি তোমার বর, আর এখন আমাদের বিয়ে হয়েছে। আর কালকে আমাদের মাঝে এত বড় একটা ঘটনা ঘটলো, তুমি তো সবটা শুধরে নেওয়ার জন্য আমাকে বিয়ে করলে। তোমার হয়তো আমাকে মেনে নিতে সমস্যা হবে, একটু সময় লাগবে, তাই বলে তুমি এগুলো করবে বলো? প্লিজ এগুলো করো না। এগুলো করলে আমার অনেক বেশি খারাপ লাগবে। তুই কি মাথা মোটা নাকি? তোর মাথার মধ্যে কিছু নেই? তুই বুঝতে পারছিস না আমি তোকে ঘৃণা করি? আমার যা ইচ্ছা আমি তাই করব। তুই আমাকে বলার কি, হ্যাঁ? অনেক কষ্ট হবে আমার। আমি তোমার বর, আমি এগুলো বলতেই পারি। তাই আবারও বলছি, এগুলো করা বাদ দাও, আর এগুলো বন্ধ করো। এগুলো করলে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগবে, তাই প্লিজ এগুলো করো না। আমি এগুলো সহ্য করতে পারবো না। আমার নিজের বউয়ের কাছ থেকে এত বেশি অবহেলা আমি নিতে পারবো না। তুমি আমাকে দূরে সরে রাখো, মেনে নিতে সময় নাও। স্বামীর অধিকার দিতে সময় নেবে, সেটা আমাকে জন্য বলো। আমি তোমার থেকে দূরে সরে থাকবো। তারপর এসব করে আমাকে কষ্ট দিও না প্লিজ। তুই কি ভেবেছিস এত কিছুর পরেও আমি তোকে মাফ করে দিব? এত সহজে সেটা কখনো হবে না। তুই আমার সাথে যেটা করেছিস এর জন্য তোকে সারা জীবন পস্তাতে হবে। তুই কখনোই আমার থেকে সুখ পাবি না। তুই যেটা করেছিস সেটার জন্য তোকে কষ্ট পেতে হবে, প্রচন্ড পরিমাণে কষ্ট পেতে হবে। তুই এখন থেকে শুধু আমার ইগনোর আর অবহেলা দেখবি। আচ্ছা ঠিক আছে, আমি নরম কথাই বলছি। তো ওই জন্য তোমার কাছে মনে হচ্ছে আমি সবসময় তোমাকে এভাবে ভালোবেসেই খালি এরকম কষ্ট পেয়ে যাব? আমি যেরকম নরমভাবে কথা বলতে পারি, তেমনি গরমভাবে কিছু করেও দেখাতে পারি। আমি সেটা জানি তোর মতো একটা লম্পট আর কি করতে পারে রে। তুই কালকে রাত্রে যেটা করেছিস সেটাই তো আমার সাথে করবি। আর সেটা খুব ভালো করেই জানা হয়ে গেছে তোদের মতো ছেলেরা এর থেকে আর কি করতে পারে। আমি সেটা খুব ভালো করেই জানি। যদি তাই করার ইচ্ছা থাকে তাহলে বল, আমি তোর কাছে আমার শরীরটাকে দিয়ে দিচ্ছি। আর এখন থেকে ওটাই দেওয়ারই বাকি আছে। তুই তো লাইসেন্স পেয়ে গেছিস প্রত্যেক রাতে আমাকে চিড়ে কুড়ে খাবি। আর সেটা কি আমার জানার নেই মনে করেছিস? ইশিকা, এগুলো কি বলছো? আমি তো তোমার স্বামী। তোমাকে কেউ এগুলো বলে? তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি কিংবা রাগ করে বলছি? না, আমি মন থেকেই বলছি এগুলো। আমি তোকে কখনোই মেনে নিব না, না কখনো ভালোবাসবো। তুই যেটা করেছিস সেটার জন্য এটাই হবে। আমি তোর কাছে থাকবো কিন্তু মন থেকে কখনো তোকে ভালোবাসবো না। তুই চাইলে অবশ্য আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারিস, কিন্তু তারপরেও আমি মন থেকে কখনো তোর সাথে সায় দিব না। তুই শুধু আমার আমাকে নিজের করেই পাবি, কিন্তু আমার মন থেকে কখনো ভালোবাসাটা তোর জন্য আসবে না। ইশিকার কথা শুনে ঈশানের চোখ দিয়ে অনবরত পানি পড়তে আরম্ভ করলো। তখন ইশিকা বলতে আরম্ভ করলো। এই ন্যাকা কান্নাটা আমার সামনে কাঁদবি না। তোকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তুই বুঝিসনি। তোকে আমি বারবার বলেছিলাম যে অন্তত আমার সাথে প্রেমের নাটকটা করতে আসিস না। তুই কি চেয়েছিলি আমার সাথে বিয়ে করে হ্যাপি থাকবি? তুই কি করে ভাবলি যেখানে তোকে ভালোবাসি না সেখানে তোকে বিয়ে করে হ্যাপি থাকবো? সব দোষ তোর, তোর জন্য এসব হয়েছে। তুই কেন এরকমটা করতে গেলি বল? তোকে আমি বলেছিলাম এরকম কিছু করতে। তুই বন্ধুদের সাথে প্ল্যান করে এসব করেছিস তাই না? এখন থেকে এসে প্ল্যানের আর এরকম একটা অপরাধ করার জন্য তোকে শাস্তি পেতে হবে। ইশিকা, এগুলো কি বলছো? আমি তো তোমার স্বামী। স্বামী কি কেউ এগুলো বলে? আচ্ছা, তুমি যদি আমাকে শাস্তি দিয়ে হ্যাপি থাকতে পারো তাহলে সেটাই আমার জন্য অনেক। আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু একটা সময় তুমি খুব বেশি ভালোবাসবে আমাকে। কিন্তু আমার মনে হয় তখন অনেক বেশি দেরি হয়ে যাবে। জানো তো, যখন বুঝতে পারবে না হয়তো আমি তোমার থেকে হারিয়ে যাব, নাহলে অনেক বেশি দূরে চলে যাব, যেখান থেকে চাইলেও আর ফিরে আসা যায় না। শোন, তোর এইসব ইমোশনালি ডায়লগগুলো আমার সামনে অন্তত দিস না। আমার চোখের সামনে থেকে সর, ঘুমাতে দে। আর যদি কিছু করার থাকে তো এই নে। ইশিকার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। ঈশান মাথাটা নিচু করে নিল। ইশিকা রাগে ফুঁসতে লাগলো, তাই ঈশান ওর বুকের উপর আঁচলটা উঠিয়ে দিয়ে বলতে লাগলো। না না, আমার এগুলো করার ইচ্ছা নেই। তাছাড়া কালকে তো আমি এটা না জেনে নিজের মতের বিরুদ্ধে আর নেশার ঘরে করেছিলাম।
এই ভুলটাই যে আমার জীবনের সবচেয়ে বড় কাল হবে। তোমার কাছে আমি এত বেশি অপরাধী হয়ে যাব সেটা জানতাম না। আমি জানি না তুমি কখনো আমাকে ভালোবাসবে কিনা, কিন্তু আমি না তোমাকে এভাবেই ভালোবেসে যাব। তুমি আমাকে যত অপমান অবহেলা করো, তারপরও আমার ভালোবাসা তো সারা জীবন এভাবেই থেকে যাবে। ঈশিকা কিছু বলতে গিয়েও বলল না। ঈশান বালিশ আর চাদর নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। ঈশিকা সারা রাত কারোর সাথে ফোনে কথা বলল আর ঈশান নীরবে চোখের পানিগুলো ফেলল। আর ভাবতে লাগলো এই সম্পর্কটা হয়তো আর কখনোই সুন্দর হবে না, কিংবা ঠিক হবে না। আর গতকাল ঈশিকার মতের বিরুদ্ধে এরকম কিছুর পর ঈশিকা ওকে কখনোই মাফ করবে না, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো পরদিন সকালে ঈশানের ঘুম ভাঙলো, তাও একটা অপ্রীতিকর পরিস্থিতিতে। ঘুম ভাঙতেও তাড়াহুড়ো করে উঠে বসলো। খেয়াল করলো ঈশিকা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর ওকে ভিজিয়ে দিয়েছে। তখন ঈশান কিছু বলার আগে ঈশিকা বলল, নবাবজাদা, এখন থেকে এত ঘুমানো চলবে না। তুই কি ভেবেছিস আরামে ঘুমাবি আর আমাকে কষ্ট করতে হবে, হাত পুড়িয়ে রান্না করতে হবে? তাই বলে তুমি আমাকে এমন করে উঠাবে? আর রান্না করার জন্য তো বাসায় কাছের লোক আছে। তোমাকে কে রান্না করতে বলেছে? অত কিছু শুনতে চাই না। তুই এত বেলা অবধি ঘুমাবি না, ব্যাস। আমি তো তোমার সাথে বেডে শুইনি, কিংবা তোমার গায়ের উপরে হাতটা পাও দিয়ে তুলে দেয়নি। তাহলে এভাবে আমাকে ঘুম থেকে টেনে উঠলে কেন? এত কথা বলিস কেন? তুই পড়ে পড়ে ঘুমাবি, সেটা আমার সহ্য হবে না। তুই এক্ষুনি বাজারে যাবি। আম্মু বলেছে তোকে বাজার করতে। আম্মু বলেছে নাকি তুমি বলেছো? সেটা সরাসরি বলে দিলেই তো হয়। অত কিছু জানি না। তোকে যেতে বলেছি। এই নে টাকা, আর এই নে বাজারের থলে। এটা নিয়ে এখনই বাজারে যাবি। ঈশানের মুখের উপর ঈশিকা বাজারের থলে আর টাকাগুলো ছুঁড়ে দিল। তারপর ঈশান কিছুক্ষণ বসে থেকে উঠে গিয়ে ফ্রেশ হলো আর ভাবতে লাগলো। এখন থেকে বোধহয় এরকম টর্চারগুলো সহ্য করতে হবে। ঈশান ফ্রেশ হয়ে বাজারে চলে গেল। তারপর টানা 2 ঘন্টা যুদ্ধের পর কোনো রকম অভিজ্ঞতা না থাকার বড় বাজার করে ফিরল। তারপর যখন রুমে আসলো, খেয়াল করলো ঈশিকা কালকে রাতের মতো হেসে হেসে কারোর সাথে কথা বলছে। এবার ঈশানের প্রচণ্ড পরিমাণ রাগ হয়ে গেল। তারপর গিয়ে ঈশিকার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে এক আছাড়ে ভেঙে ফেলল। ঈশানের এরকম কর্মকাণ্ডে ঈশিকা কষে 2টা থাপ্পড় মারল ওর গালে আর বলতে লাগলো, কুত্তা, তোর সাহস কি করে হয় তুই আমার ফোন ভেঙে দিস? তুই কি ভেবেছিস তোকে এত সহজে আমি ছেড়ে দিব? এসব তো কেবলমাত্র সবেমাত্র শুরু করেছি। তোর সাহস কি করে হয় আমার ফোনটা ভাঙার জন্য? তোকে অনেক শাস্তি পেতে হবে। যা শাস্তি দেওয়ার দাও। তারপরেও এরকম অন্য ছেলেগুলোর সাথে লটর পটর প্রেম করো না। এগুলো আমার সহ্য হয় না। যদি করতে হয় সেটা বাসার বাইরে গিয়ে করো। ঠিকই তো বলেছিস, এটা তো বাসার বাইরে গিয়ে করতে হবে। ওদের সাথে যা ইচ্ছা তাই করব। তুইও তাতে কিছু বলতে পারবি না। যা ইচ্ছে তাই করবে মানে কি? কি বলছো সব তুমি? মানে বুঝতে পারছিস না? তুই আমার সাথে যেটা করেছিস আমিও ওদের সাথে সেটা করব। বেড শেয়ার করব। ঈশিকা কথাটা বলে শেষ করতে পারল না। ঈশান কষে ওর গালে একটা থাপ্পড় মারল। সাথে সাথে ঈশিকার ঠোঁট কেটে রক্ত পড়তে আরম্ভ করলো। তখনই ঈশিকা বলতে আরম্ভ করলো, তোর সাহস কি করে হয় তুই আমাকে মারিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিনা আমার গায়ে হাত তুললি। দাঁড়া, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। সাহস কি করে হয় তুই এগুলো বলিস? ঈশিকা কিছু একটা ভেবে দৌড়ে নিচের দিকে চলে গেল। ঈশান ওর এরকম কাণ্ড দেখে অবাক হয়ে গেল আর ঈশিকা দৌড়ে গিয়ে আম্মুর পেছনে দাঁড়ালো আর কান্না করে বলতে আরম্ভ করলো, আম্মু, তুমি আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। তোমার ছেলে আমাকে মেরে ফেলবে। ও আমাকে টর্চার করছে। দেখো আমাকে মেরে কি করেছে। আমি সামান্য একটা কথা বলেছি, তাতে তোমার ছেলে আমার উপর এত রেগে গিয়েছে। তুমি জানতেও পারবে না যে তোমার ছেলে এতটা রাগী। আর যদি ও কিনা আমাকে ভালোবাসার পরেও এরকম করে আমার গায়ে হাত তুলছে। কি হয়েছে মামনি? তুমি এরকম করছো কেন? কে কি বলেছে আমাকে বলো। তার উপর তোমার শরীরের এই অবস্থা কেন? আর তোমার ঠোঁট কেটে রক্ত তো বেরোচ্ছে। ঈশিকা সারা বাড়ি মাথায় করে নিয়েছে কান্নাকাটি করে, যার জন্য ঈশানের বুঝতে বাকি রইল না ও কোনো একটা গন্ডগোল পাকাবে। তাই ঈশান নিচে আসলো। কিছু বুঝে ওঠার আগেই ঈশিকা বলতে আরম্ভ করলো, আম্মু, আমি শুধু তোমার ছেলেকে বলেছিলাম অন্য মেয়েদের দিকে না তাকাতে আর অন্য মেয়েদের সাথে কথা না বলতে। কিন্তু ও কি না করেছে জানো? ও জন্য আমাকে হাত তুলেছে আর বলছে বিয়ে করেছে তাতে কি হয়েছে, তারপরেও অন্য মেয়েদের সাথে রিলেশন রাখবে, ওদের সাথে বেড শেয়ার করবে। আমি ওর হাতে পায়ে ধরেছিলাম, ও তারপরেও আমাকে মেরেছে আর বলেছে যে ও যা ইচ্ছে তাই করবে।
আমি যেন ওর কথায় এগুলোতে বাধা না দেই। হ্যাঁ, ইশিকা কি বলছে এগুলো? আর এসব উল্টোপাল্টা বলা মানে কি? আমি তোমাকে এগুলো কখন বললাম? তুমি তো উল্টো। আম্মুর সামনে এখন এগুলো মিথ্যা বলবে না। একদম তুমি বলনি যে তোমার আমাকে দিয়ে হবে না, তুমি আমার সাথে বেড শেয়ার করে সুখে থাকতে পারবে না। আমি তো তোমাকে কালকে রাত্রে সব দিয়েই দিয়েছিলাম বলো, তোমাকে সব সুখ দিয়েছি। তারপরেও তুমি কি বলেছো? তোমার আরও সুখ চাই, তুমি অন্য কারোর সাথে বেড শেয়ার করবে। এগুলো তুমি কি করে করতে পারছো? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে এগুলো কি করে করতে পারছো? আম্মু বিশ্বাস করো ইশিকা। দেখেছো আম্মু, তোমার ছেলে আমাকে কিভাবে ধমকাচ্ছে? কালকে রাত্রেও তোমার ছেলে আমাকে টর্চার করেছে জানো। আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করেছিল, তারপরেও আমাকে ছাড়েনি সারা রাত আমার সাথে। স্টপ, আর একটা বাজে কথা বলবো না। আমি তোমার সাথে কিছুই করিনি। আম্মু বিশ্বাস করো, মিথ্যা। ইশিকার এরকম কথা শুনে আম্মু আব্বু অবাক হয়ে যাচ্ছে, আর ইশিকা কান্না করে করে কথাগুলো বলেই যাচ্ছে। ঈশান এবার এগিয়ে যেতে ইশিকা আম্মুকে জাপটে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আম্মু দেখেছো, আমি তোমাকে কথাগুলো বলে দিয়েছি বলে তোমার ছেলে আমাকে মারতে আসছে। প্লিজ আমাকে বাঁচাও, তাহলে আমাকে শেষ করে ফেলবে। কালকে রাত থেকে ও আমার উপর অনেক টর্চার করেছে। আমি এখন সহ্য করতে না পেরে তোমাকে বলতে বাধ্য হলাম, ও আমাকে মেরে ফেলবে। তুমি প্লিজ আমাকে বাঁচাও। ঈশান আম্মুর সামনে এগিয়ে আসতে আম্মু কষে ওর গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। টাল সামলাতে না পেরে ঈশান পাশে থাকা একটা টেবিলের সাথে ধাক্কা খেলো, ওর কপাল কেটে রক্ত পড়তে আরম্ভ করলো। তোকে আমার ছেলে বলতে লজ্জা লাগছে? তুই কিনা শেষ পর্যন্ত নিজের সদ্য বিবাহিত স্ত্রীর সাথে এরকম বিহেভ করছিস? কালকেই তোদের বিয়ে হয়েছে আর আজকে তার বউয়ের সাথে এরকম ব্যবহার করেছিস? ছি, আমি কিনা তোকে পেটে ধরেছি? তোর তোর এইসব কাণ্ড দেখে আমার অবাক লাগছে। আমি কিনা তোর মতো একটা ছেলেকে জন্ম দিয়েছিলাম? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই কিনা নিজের বউয়ের সাথে এরকম বাজে বিহেভ করতে পারিস। আম্মু তুমি আমাকে ভুল বুঝছো, বিশ্বাস করো। আমি এমন কিছুই করিনি। আমি তো তোমাকে বলেছিলাম তোমাকে সব দিব, তুমি যখন খুশি বলবে আমাকে, আমি তোমার সাথে বেডে যাব। তারপরেও তুমি অন্য মেয়েদের সাথে এগুলো করো না। তুমি কি করলে? সকালবেলা বাসা থেকে বেরিয়ে গিয়েই এসব করে আসলে। তখন আম্মু বলতে আরম্ভ করলো। ঈশিকার কথাগুলো আম্মু শুনতে পারছিল না, ওনার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ছেলের নামে এরকম কথা শুনে প্রথমে বিশ্বাস না হলেও তারপর যখন বারবার ঈশিকার মুখ থেকে কথাগুলো শুনছিল আর যখন দেখলো ঈশিকার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, তখন আম্মু সবটা বিশ্বাস করে নিল। ঈশান কি বলবে বুঝে উঠতে পারছে না, ও আম্মুর দিকে ঘুরলো। ঈশানের কপাল কেটে রক্ত বেরোচ্ছে। তখন এবার ঈশিকা দৌড়ে এসে ঈশানের সামনে আসলো, তারপর ওর কপালে হাত দিলে আর বলতে আরম্ভ করলো, এই তোমার তো কপাল কেটে গিয়েছে, কি করে হলো এটা? দেখি, আমাকে দেখতে দাও একটু। তুমি কেন এরকম করো বলো তো? এগুলো করে এত বড় একটা ঝামেলা কেন পাকাচ্ছ? পাকালে বলো। দেখো, এখানে তোমাকেই কষ্ট পেতে হলো। তুমি জানো না তোমার কষ্টটা আমি সহ্য করতে পারি না। আজকে ঈশিকার এমন নোংরা নাটক দেখে ঈশান অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। একটা মেয়ে যে এত নাটক করতে পারে সেটা ওর ধারণার বাইরে ছিল। ঈশান এখন স্পষ্ট বুঝতে পারছে যে ঈশিকা ওর আম্মুর সামনে ওকে ছোট করার জন্য এরকম একটা কাজ করেছে। ঈশান কিছু বলে ওঠার আগে ঈশিকা ওকে টেনে নিয়ে গিয়ে একটা জায়গায় বসিয়ে দিল, তারপর ওর কপালে হাত রাখলে ঈশান ওর হাতটা সরিয়ে নিল আর আম্মুর সামনেই ওর গালে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে ঈশিকা সেন্সলেস হয়ে গেল, আর তাতে যেন আরও বিপত্তি ঘটল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই আম্মু এসে ওকে আবারও থাপ্পড় মারতে শুরু করলো। ঈশান আম্মুর পায়ে ধরে বলতে লাগলো, আম্মু বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। ও শুধু শুধু মিথ্যে বলছে আমাকে তোমাদের সামনে খারাপ বানানোর জন্য। চুপ, একদম চুপ। যে কিনা বউয়ের গায়ে এমন করে হাত তুলতে পারে তার ধারা অসম্ভব কিছু না। আমার ভাবতেও ঘৃণা লাগতেছে তুই কিনা এরকম একটা কাজ করেছিস। ঈশান খেয়াল করলো ঈশিকা ফ্লোরে পড়ে আছে, ও তাড়াহুড়ো করে গিয়ে ঈশিকাকে কোলে উঠিয়ে নিয়ে রুমে আসলো। তারপর ওকে শুইয়ে দিয়ে চোখে মুখে পানি দিতে ঈশিকা উঠে বসলো, আর ঈশানের কপালে রক্ত দেখে ওকে জাপটে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবু, কেন এরকম পাগলামি করছো? তুমি জানো না তোমার এরকম কষ্টটা আমি সহ্য করতে পারি না, আর তুমি কিনা সেটাই করছো। তুমি এগুলো করে কি বোঝাতে চাইছো? প্লিজ একটাবার আমাকে বলো। তুমি যদি এখনই বলো আমি তোমার জন্য তৈরি আছি, তারপর এগুলো করো না প্লিজ। ঈশিকার এরকম বিহেভিয়ার ঈশান আবার অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে।
আব্বু আম্মু ড্যাব ড্যাব করে ওদের দিকে তাকিয়ে আছে। ঈশান কিছু বলতে যাবে তার আগে আব্বু এসে বলতে আরম্ভ করলো। ঈশান, আমি তোমার কাণ্ড থেকে অবাক হয়ে যাচ্ছি। যে মেয়েটাকে কিনা তুমি ভালোবাসো, যে কিনা তোমাকে এত বেশি ভালোবাসে, তার উপর এইভাবে টর্চার করছো। একটা দিন হয়নি তোমাদের বিয়ে হয়েছে আর তুমি কিনা আজকেই বউয়ের গায়ে হাত তুলতে শুরু করেছো। এটা কোনো ভদ্র ফ্যামিলির ছেলেরা করতে পারে না। জীবন তো পড়েই আছে, তুমি এইভাবে ওকে টর্চার করতে পারছো? আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। তুমি কিনা আমার ছেলে। আম্মু আব্বু অনেকক্ষণ যাবৎ ঈশানকে বকা দিল, তখন ঈশিকা কান্না করে বলতে লাগলো। আম্মু আব্বু প্লিজ, ওকে বকা দিও না। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার জন্যই ও এরকম রাগ করেছে, তাই না বলো? এই তুমি বলে দাও, তুমি আর অন্য কোনো মেয়ের সাথে এসব করবে না, তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে সব সুখ দেব, তুমি যখন যেটা বলবে আমি সেটাই শুনবো। ঈশিকা আর কিছু বলে ওঠার আগে ঈশান ওকে ছাড়িয়ে নিল। আব্বু আম্মু তারা রুম থেকে বেরিয়ে গেল, কারণ ঈশিকার এরকম কথা ওরা শুনতে পাচ্ছিল না। ঈশান গিয়ে একটা জায়গায় বসে পড়লো আর বলতে লাগলো। খুব বেশি ভালোবাসি তো, ওই জন্য এরকম করে সবার সামনে ছোট করছো না। একটা দিনই আমার লাইফটাকে পুরো বিষিয়ে তুলেছো। সারা জীবন আমার সাথে থাকলে আমাকে হয়তো এভাবে শেষ করে দেবে, তাই না? আব্বু আম্মু বেরিয়ে যেতে ঈশিকা একটা ডেভিল হাসি দিল আর বলতে লাগলো। তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দিস? তোকে বলেছিলাম না তুই এগুলো করিস না, কিন্তু তুই সেটাই করেছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আজকে থেকে শুধু আমার নাটকটা দেখবি। যতদিন বেঁচে আছি ততদিন সেটাই দেখে যাবো। দেখবো তুই আর কি করতে পারিস, আর কত অপমান আর অবহেলাটা আমাকে সহ্য করতে পারিস। হ্যাঁ, কতটা করতে পারিস, আর কতটা আমাকে সবার সামনে ছোট বানাতে পারিস। আমি বললামই তো, তুই শুধু দেখে যা যে আমি কি করতে পারি আর না পারি। ঈশান কথাগুলো বলেই বাসা থেকে বেরিয়ে গেল। আব্বু আম্মু যাওয়ার সময় ওকে বারবার বারণ করতে লাগলো, কিন্তু ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। তো রাতে ঈশান বাসায় ফিরতে ঈশিকা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে আরম্ভ করলো। বেবি, এই বেবি, তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো না তোমাকে ছেড়ে আমি একটা মুহূর্ত থাকতে পারি না? তুমি জানো তোমার জন্য কতটা টেনশন হচ্ছিল? তুমি ওই বাজে মেয়েটার কাছে গিয়েছিলে, তাই না? ও আমাকে ফোন করে বলেছে, আর বলেছে তুমি ওর সাথে সময় দিচ্ছ। তুমি এগুলো কেন করছো বলো? কালকে রাত্রে কি আমি তোমাকে কম সুখ দিয়েছি? আর তারপরেও তুমি এগুলো করছো। আব্বু আম্মু ডাইনিং রুমে ছিল, ঈশানের ফেরার অপেক্ষা করছিল, কারণ ঈশিকা কান্নাকাটি করেছে আর ঈশান বাসায় ফিরছিল না দেখে ওর উপর রাগ করে এরকম বাসায় ফিরছে না দেখে ঈশিকা প্রচণ্ড পরিমাণে রেগে এরকম একটা কাজ করলো। ঈশান ওকে ছাড়িয়ে নিল আর কিছু বুঝে ওঠার আগেই আব্বু এসের গালে 2টা থাপ্পড় মারলো আর বলল। এক্ষুনি তুই আমার বাসা থেকে বের হয়ে যা। তোর কোনো অধিকার নেই বাসায় থাকার। তোর কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ঘরে বউ থাকতে কি না যে বাজে মেয়েদের সাথে মেলামেশা করে, সে আমার ছেলে হতে পারে না। আব্বু, এই মেয়েটার মিথ্যে কান্নাতে তোমরা আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, কিন্তু একটা সময় বুঝতে পারবে যে আমি আজকে যা বলেছিলাম না, আমি কোনো অন্যায় করিনি। ওকে ভালোবেসে বিয়ে করেছি, আর একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়েছে। ওই জন্যই তোমরা আমাকে ভুল বুঝছো তো। অপ্রতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে মানে তুই কি বলতে চাচ্ছিস? আর তুই কি বলছিস এসব? মামুনি ও ও কি বলছে বলো তো? এবার ঈশান কিছু বুঝে ওঠার আগে ঈশিকা যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ঈশিকা সেদিন রাতে ওদের মাঝে কি হয়েছিল আর ওরা যে নেশার ঘরে দুজন দুজনের সাথে রুম ডেট করে বসেছিল সবটাই বলে দিল। সব শোনার পর আব্বু অবাক হয়ে গেল। গল্পটা এমন করে সাজালো যে ঈশান সবটা ভেবেচিন্তেই করেছে আর সবটা ঠান্ডা মাথায় বোঝালো। ঈশান ওকে প্ল্যান করে ড্রিঙ্কস করিয়েছে, তারপর ইচ্ছে করে ওর সাথে সবটা করেছে। সব শোনার পর আব্বু বলতে আরম্ভ করলো। আমার ভাবতেও অবাক লাগছে, তুই কিনা আমার ছেলে, যাকে ভালোবাসিস, তার সাথে এইরকম একটা নোংরা কাজ করতে পারলি? আর মামুনি, তাহলে তুমি সেদিন মিথ্যা বললে কিসের জন্য? কাকে বাঁচানোর জন্য? দেখলে তো মামুনি, তুমি কাকে ভালোবাসা দিয়ে আগলে নেওয়ার চেষ্টা করেছো। সে কিনা তোমাকে সম্মান দিতে জানে না, তোমার ভালোবাসাটাকে এইভাবে পায়ে মুড়িয়ে দিচ্ছে। আব্বুর কথাতে ঈশানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন ঈশিকা হুটহাট করে আব্বুর পায়ে জড়িয়ে ধরে বলতে লাগলো। আব্বু প্লিজ ওকে কিছু বলো না, ও কান্নাকাটি করছে, দেখো ওর কষ্ট হচ্ছে। প্লিজ এগুলো বলো না, দেখো ও ইচ্ছে করে করেনি, এটা হয়ে গেছে। তাছাড়া আমিও তো ওকে ভালোবাসতাম, আমিও ওকে ওসবের জন্য মাফ করে দিয়েছি বলো। এখন তো আমি ওর স্ত্রী,
আমি চাই না ওকে তুমি বকা দাও কিংবা আমার জন্য ও কষ্ট পাক, প্লিজ আব্বু। দেখেছিস যে মেয়েটাকে তুই এইভাবে কষ্ট দিচ্ছিস, এই মেয়েটা তোকে কত ভালোবাসে, যার জন্য তোর কষ্টটা সহ্য করতে পারছে না। আর তুই কি না ওকে দিনের পর দিন, একটা দিন হতে না হতেই এইভাবে এতটা কষ্ট দিচ্ছিস। আমার ভাবতেই তো ভয় হচ্ছে যে তুই পরের দিনগুলো তোর সাথে কী বিহেভ করবি। মামনি, তুমি এমন একটা ছেলেকে ভালোবেসেছো যে কিনা তোমার ভালোবাসাটাকে সম্মান তো দিতেই জানে না, উল্টে তোমার গায়ে এভাবে হাত তুলছে। আব্বু আম্মু তোমরা টেনশন করো না, তোমার ছেলে দেখো একদিন ঠিকই আমার ভালোবাসাটা বুঝতে পারবে আর সব ঠিক হয়ে যাবে। ও ঠিকই শুধু আমার উপর মনোযোগ দিবে আর আমার থেকে দূরে সরে যেতে পারবে না। আমাদের যদি একটা বেবি আসে দেখো, ও ঠিক ওই বেবির মুখের দিকে তাকিয়ে আমাকে আপন করে নেবে। তুমি কাকে কি বলছো? ও বেবির মরমটা বুঝবে? একটা বেবি হলে দেখবে ও কেউ ঈশান টর্চার করবে। আমার ছেলেটাকে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, ও কিনা এইরকম কাজ করতে পারে। ঈশানের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে যাচ্ছে। ঈশিকা আব্বু আম্মুকে আরও রাগিয়ে দিচ্ছে আর চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা পর্যায়ে আব্বু আম্মু বেশ কিছুক্ষণ ওকে বকা দিলে রুমে গেল। ঈশান ওর সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে তারপর শাওয়ার ছেড়ে দিয়ে ভাবতে লাগলো, ভালোবাসাটা আমার জন্য অনেক ছিল রে। ভুল সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি আমি। নিজের বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসা যে এত বেশি অন্যায় হবে আমি ভাবতেও পারিনি। যার জন্য এরকম করে কষ্ট পেতে হবে। ইশিকা, তুমি হয়তো আজকে আমাকে এমন করে কষ্ট দিচ্ছ, কিন্তু একটা সময় যখন আমি তোমার থেকে দূরে হারিয়ে যাব না, তখন দেখবে এই কষ্টটা তুমি আর আমাকে দিতে পারবে না। আজকে যে মানুষটাকে এত বেশি ঘৃণা করছো, অবহেলা করছো, একটা সময় তুমি যেন তাকেও ভুলেও না ভালোবেসে ফেলো। হ্যাঁ, তাহলে তার দেওয়া অবহেলাটা যে তোমার লাইফে কত কষ্ট বয়ে আনবে সেটা তুমি ভাবতেই পারছো না। এই ঘটনার পর একটা মাস কেটে গেল। রে একটা মাসে ঈশিকা ঈশানের লাইফটাকে পুরো বিষিয়ে তুলছে, তাই ঈশান আর থাকতে পারছে না। তারপর সব শেষ যেদিন ঈশিকা আব্বু আম্মুর সামনে ওকে ছোট করলো, সেদিন ঈশান কাউকে বোঝানোর চেষ্টা করলো না, শুধু বলল, অনেক করেছো, আর কিছু করতে হবে না। অনেক শুনিয়ে দিয়েছো। আব্বু আম্মু আমি দোষ স্বীকার করে নিচ্ছি। আমি সব কিছুই করেছি, ইশিকার কোনো দোষ নাই। ইশিকা, আমি তোমার ভালোবাসার সম্মান দিতে জানি না। ওই জন্য এরকম করে সবার সামনে ছোট করলে তো করতে থাকো, কিন্তু আজকের পর এই সুযোগটা আর তোমরা পাবে না। না কাউকে এরকম করে বকা দিতে পারবে। তবে একটা কথা কি জানো তো ইশিকা, প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে, কিন্তু বোঝানোর আগেই সেটা এমন করে পায়ে মারিয়ে দিলে। আজকের পর হয়তো তোমার ইগনোরটা থেকে যাবে, কিন্তু ইগনোর করা মানুষটা থাকবে না। সবাই বিষয়টা হালকাভাবে নিল আর ঈশান রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল আর ঈশিকা ঈশানের সামনে গিয়ে বলতে লাগলো, তুই কি ভেবেছিস এত সহজে তোকে আমি ছেড়ে দিব? কখনোই না। তুই আমার থেকে কখনোই পার পাবি না। তোর সাহস কি করে হয় আমাকে এভাবে সবার সামনে ছোট করার? আর তুই আমার সাথে রুম ডেট করিস না? তোর শরীরের চাহিদা খুব বেড়েই গেছে তো। আজকের পর থেকে তুই শুধু দেখে যা আমি তোর সাথে কি করি আর না করি। সে সুযোগটা আর তুমি পাবে না। তুমি কি ভাবছো সবসময় তুমি এগুলো সহ্য করে যাবো? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি সব সময় এগুলো সহ্য করব? তোমার এসব অত্যাচার, অপমান, আজকে তুমি যেটা করেছো না, এটা আমার সহ্যের সীমাটাকে অতিক্রম করে গেছে। এসব যদি তোমার সাথে হতো না, তুমি এতদিন সুইসাইড করে নিতে। আমি একটা ছেলে বলে এতদিন সবটা দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছি, আর তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। এই জন্যই কিচ্ছু বলতে পারিনি। তবে একটা কথা কি জানো তো, আজকের পর আর ইগনোর করার জন্য তুমি আমাকে পাবে না। ঈশিকা অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। তারপর কিছু বলে ওঠার আগে ঈশান সেখান থেকে চলে গেল। তো সেদিন রাতে ঈশান খাবার খেলো না আর না কেউ ওকে ডাকলো। রাতেও ঈশিকা আব্বুর সামনে আবারও নাটক করলো যে ঈশানের জন্য খাবে না। আম্মু আব্বুকে আরও কিছুক্ষণ বকা দিল। ঈশান তারপর আর কোনো কথা বলল না। তো রাত 2টার দিকে ঈশিকার কথা বলা শেষ হলেও ঘুমিয়ে পড়ে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর কিছু একটা ভাবতে লাগলো। তো পরদিন সকাল 10টায় ঈশিকার ঘুম ভাঙলে দেখলো ঈশান রুমে নেই। তখন ঈশিকা বলতে লাগলো, কুত্তাটা এত তাড়াতাড়ি কোথায় গেল? ওর সাহস কি করে হয় ও আমাকে রেখে এভাবে বাসার বাইরে চলে যায়? ঈশিকা কথাগুলো ভেবে উঠে ফ্রেশ হয়ে তারপর নিচে আসলো। খেয়াল করলো আব্বু আম্মু বসে আছে। ঈশিকা একটু অবাক হলো, কারণ আব্বু এই টাইমে বাসায় থাকে না। তাই ঈশিকা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর মনে হতে লাগলো ঈশান ওকে আজকে না বলেই বাসা থেকে বেরিয়ে গেছে, এর জন্য ওকে শাস্তি পেতে হবে। সবটা ভেবেই ঈশিকা এসে আব্বুর সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আব্বু এই টাইমে তুমি বাসায়? ও কোথায় গেছে বলো তো? তোমরা নিশ্চয়ই ওকে বাসা থেকে বের হতে বারণ করেছিলে তাই না?
দেখো, আমার ঘুম থেকে ওঠার আগেই তোমাদের বাসা থেকে এমন করে বেরিয়ে গেল। না জানি আমার কোন মেয়ের সাথে কি করছে। আব্বু আম্মু ইশিকার মুখের দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। কোনো রিয়াকশন না দেখে ইশিকা আবারও কান্না করে দিল। তখন আম্মু ওর দিকে একটা কাগজ এগিয়ে দিল। ইশিকা কাগজটা হাতে নিয়ে দেখলো কাগজে কিছু একটা লেখা আছে। আম্মু ওর মুখের দিকে তাকিয়ে রইল। তখন ইশিকা কাগজটা পড়তে আরম্ভ করলো। আব্বু আম্মু, তোমরা আমাকে যে জন্য এতদিন ধরে ভুল বুঝে আসছো, তার কোনো কাজই আমি করিনি। আসলে আমার ইচ্ছে ছিল না এই কথাগুলো বলার, কিন্তু বলে যাওয়া ঠিক হবে বলে মনে করলাম। আসলে ভেবেছিলাম কখনো তোমাদের আর এই মুখটা দেখাবো না, তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম। ভেবেছিলাম যাকে ভালোবাসি তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করব। ওই জন্য দিনের পর দিন ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বুঝতে দূরের কথা। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে একের পর এক মিথ্যে নাটক করে তোমাদের সামনে আমাকে এত পরিমাণে ছোট করে দিয়েছে আর বাজে বলে তুলে ধরেছে, যার জন্য এখন নিজের কাছে নিজেকে ছোট বলে মনে হয়। কোনো অন্যায় না করার পরও যে আমাকে এত বাজে এভাবে অপমানিত করে দিতে হচ্ছে, হ্যাঁ, তার জন্য আমার কাছে খুব বেশি খারাপ লাগে। তারপরও ভালোবাসার মানুষটা থেকে এরকম অবহেলাটা সহ্য করে নিতে চাইছিলাম, কিন্তু দিনের পর দিন এই অবহেলাটা আর সহ্য করা সম্ভব নয় বলে আমি আর কিছু না ভেবে তোমাদের থেকে দূরে চলে যাচ্ছি। আর ইশিকাকে বলে দিও চাইলে বাসায় চলে যেতে পারে। 6টা মাস হয়ে গেলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আর যদি চায় সারা জীবন আমাকে এরকম করে কষ্ট দেবে, আমার কাছে পড়ে থাকবে, তাহলে সেটা থাকতে পারে, কিন্তু ওর আমাকে কষ্ট দেওয়ার জন্য খুঁজে পাবে না। আমি চাই না ও আর আমাকে কষ্ট দিক। এই দুই তিনটা বছর ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। ভালোবাসা সেটা তো অনেক দূরের কথা, ও আমাকে এখন সহ্যই করতে পারে না। তাহলে ভালোবাসবে কি করে? যে মানুষটাকে এত ভালোবাসার পরও বোঝাতে পারিনি, তাকে আর কী করে বোঝাবো কষ্টটা বলো? আর যেখানে তোমরা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, জন্ম দিয়েছো, ছোট থেকে বড় করেছো, সেখানে তোমরাই আমাকে বিশ্বাস করোনি, তাহলে ওকে কী করে বিশ্বাস করাবো? হ্যাঁ, সেদিন রাতে ভুল করে ওর সাথে আমি রুম ডেটের মতো ওরকম একটা বাজে ঘটনা ঘটিয়েছি। সেটা বন্ধুবান্ধবের প্ল্যানে পড়ে। আমি চাইনি ওর সাথে এরকম কিছু করতে। আমি জানতাম এরকম কিছু করলেও সারা জীবন আমাকে ভুল বুঝে যাবে, আর সেটাই হলো। ওদের এরকম একটা খেয়াল খুশির জন্য আমার ইশিকাকে বিয়ে করতেই হলো। আমি চাইনি জোরপূর্বক ওর মতের বিরুদ্ধে ওকে বিয়ে করতে। আর সেদিন ওর একটা ঘটনার পর যখন বিয়ের আগ মুহূর্ত বলেছিল ও সবটা মেনে নেবে, তখন ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম যাকে ভালোবাসে তাকে বিয়ে করার পর আর আরও বড় হ্যাপিনেস আমার লাইফে কিছু থাকতে পারে না। ওই জন্য হাসতে হাসতে বিয়েটা করে নিয়েছিলাম, কিন্তু চোখের জল ফেলতে ফেলতে যে তোমাদের থেকে দূরে সরে যেতে হবে ভাবতে পারিনি। আমি অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে না থাকবে শিকার ভালোবাসাটা, না থাকবে কোনো ইগনোর, আর না থাকবে তোমাদের এরকম অবিশ্বাসটা। হয়তো কষ্ট হবে থাকতে, কিন্তু আমি ঠিক মানিয়ে নেব। তোমরা ওকে ভুল বোঝো না, সব দোষ আমার। ওকে তোমরা কিছু বলো না, ওর কোমল কোনো দোষ নেই। ওর সবটা আমার উপর রাগ থেকেই করেছে। তোমরা তো জানো ইশিকা আমার কত ভালো একটা ফ্রেন্ড ছিল, আর এখন আমার ভুলের কারণেই আমাকে এভাবে অবহেলা করছে। আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না, কিন্তু না বলে আসলেও সারা জীবন মনের মধ্যে একটা কষ্ট থেকেই যেত। ওই জন্য বললাম, আমি ওগুলো কারোর কাছে শেয়ার করতে পারিনি, জানো তো। যখন এসব বাইরের মানুষগুলো জানতে পারবে তখন আমাকে কতটা বাজে ভাববে, সেটা ভেবে আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আজকে তোমাদের বলতে বাধ্য হলাম। যাই হোক, ওকে কখনো কোনো কথা শুনিও না। ও যদি এখানে থাকতে চায় তো রেখে দিও, আর যদি ডিভোর্স চায় তো সেটাও হবে। আমি খুব শীঘ্রই ওকে ডিভোর্সের ব্যবস্থা করে দেবো। অন্তত আমার মতো একটা বাজে মানুষ আর যাকে এত বেশি ঘৃণা করে তার সাথে ওকে থাকতে হবে না। সে শুধু এটুকুই বলবো যে আমি এসবের কিছুই করিনি। আব্বু আম্মু, তোমরা দুজনে ভালো থেকো, আর আমার জন্য চিন্তা করো না। আমি জানি এখন আর তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তাও করবে না। তারপরও মনে হলো কথাটা বলি। হিতি, তোমাদের বাজে ছেলে চিকেনের নিজের ভালোবাসাটাকে আগলে রাখতে পারেনি। চিঠিটা পড়ে ইশিকা কিছুক্ষণ মাথা নিচু করে রইল। আব্বু আম্মু কিছুক্ষণ ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর একটা সময় আব্বু চলে যেতেই আম্মু শুধু উঠে দাঁড়িয়ে বলতে আচ্ছা মামনি, আমার ছেলে কি তোমাকে ভালোবেসে অনেক বড় অন্যায় করেছিল? আচ্ছা, ছাড়ো ভালোবাসার কথা। ও তো তোমার ফ্রেন্ড ছিল, ওকে তুমি বিয়ে করবে না। ও তোমার সাথে এরকম একটা কাজ করেছে, তুমি তার জন্য আমাকে বলতে পারতে। আমরা ওকে শাস্তি দিতাম, কিন্তু এরকম একটা নাটক কেন করতে গেলে? আর করলেই যখন ওকে তুমি বিয়ে করে নিয়েছিলে, তুমি ওকে মেনে নিতে পারবে না, তার জন্য কষ্ট দিতে, তার উপর রাগ করে থাকতে, কিন্তু এরকম করে আমাদের সামনে এত বেশি ছোট কেন করলে? ঘৃণা করার জন্য করো? আমার মনে হয় না কোনো শত্রুর সাথেও এরকমটা করে। আজকে তুমি আমার ছেলেটার সাথে যা করলে না, এর জন্য আমরা আমার ছেলেকে হারিয়ে ফেললাম। তবে আমি তোমাকে কোনো দোষ দিব না, শুধু এইটুকু বলবো, তুমি আজকের কাজটা না করলেও পারতে। আর যদি কখনো কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো,
অন্তত আমার ছেলেটার মতো যেন তোমার ভালোবাসাটা একতরফা না হয়। তাতে অন্তত তুমি অনেক কষ্ট পাবে, এসব সহ্য করতে পারবে না। ঈশান তোমাকে বলেই দিয়েছে তুমি চাইলে বাসায় চলে যেতে পারো, আর যদি ডিভোর্স চাও সেটা সময় মতো তোমাকে পাঠিয়ে দিবে। লাগলো। ইশিকা ভাবতেই পারছে না কি করতে চাইছিল আর কি একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। ইশিকা রুমে চলে গেল, তারপর বিছানায় বসে কিছুক্ষণ ভাবতে লাগলো। ঈশান কি তাহলে সত্যি বাসা থেকে চলে গেল, নাকি আমার ওপর রাগ করে এরকম একটা কাণ্ড ঘটাচ্ছে? ও হয়তো নাটক করছে। না না, ও ঠিকই ফিরবে আসবে। ও রাতেই বাসায় চলে আসবে। হয়তো রাগ করে আব্বু আম্মুকে আর আমাকে ভয় দেখানোর জন্য এরকম একটা কাজ করেছে। আচ্ছা, ওর ফ্রেন্ড রাজকে কি ফোন করে দেখবো কোথায় আছে? ইশিকা রাজকে কল দিল। রাজ কলটা রিসিভ করার সাথে সাথে ইশিকা বলতে আরম্ভ করলো। রাজ, তোমার সাথে ঈশানের কথা হয়েছে? ও কি তোমাকে কিছু বলে গিয়েছে? কই না তো। তাছাড়া বলে গিয়েছে মানে কোথায় যাবে? তাছাড়া তুমি হুটহাট করে এমন সময় কল দিচ্ছ, তার উপর বলছো ঈশান কিছু বলে গিয়েছে কিনা। কি হয়েছে আমাকে বলো তো। না, তেমন কিছু হয়নি। ঈশানের সাথে তোমার দেখা হলে আমাকে একটু কল দিতে বলো। ও আমার ফোনটা রিসিভ করছে না। আচ্ছা, তোমাদের মাঝে কি ঝগড়া হয়েছে? তাহলে আমাকে বলো, আমি ঈশানকে বুঝিয়ে বলবো। রাজ কথাটা শেষ করার আগে ইশিকা ফোনটা কেটে দিল। তারপর ঈশানের আরও বাকি যে ফ্রেন্ডগুলো ছিল, এমনকি ইশিকার ওর বান্ধবীগুলোকেও ফোন দিল যেন ওদের সাথে দেখা হলে ওরা ইশিকার সাথে যোগাযোগ করে। কিন্তু কেউ কোনো খবর দিতে পারলো না। ইশিকা বেশ ভয় হতে লাগলো, আর বারবার মনে হতে লাগলো ঈশান কি সত্যি সত্যি বাসা থেকে চলে গেছে। আবার পরক্ষণে টেনশন ফ্রি হওয়ার জন্য বলতে লাগলো। আমি কি তোর মুরুদ জানি না? তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না। তুই না আমাকে ভালোবাসিস? আমি যতই অবহেলা করি, তুই তো আমাকে ভালোবাসিস। আমি জানি তুই যতই রাগ অভিমান করে থাকিস না কেন, বাসায় ফিরে আসবি। তুই কি করে দূরে যেতে পারিস? একটাবার বাসায় ফের, দেখ আজকে কি নাটক করি। তারপর তোর বাসা থেকে বেরোনোটা বন্ধ করবো, হারামি। ইশিকা সারাদিন টেনশন করলো ঈশানের জন্যে। যতই ভাবলো টেনশন ফ্রি হবে, তারপরও পারলো না। বারবার ওর মনে হচ্ছে ঈশানের বলা চিঠির কথাগুলো। ঈশান হয়তো ওর থেকে দূরে সরে গেছে। তারপর দেখতে দেখতে পুরো দিনটা কেটে সন্ধ্যা হয়ে গেল। ঈশান বাসায় ফিরছেন, অন্যদিকে আম্মু সেই থেকে রুমে গেছে আর বের হচ্ছে না। রান্না করাটাও বন্ধ করে দিয়েছে। পুরো বাসায় একটা নীরবতা বিরাজ করছে। ইশিকার আম্মুর রুমে গিয়ে দেখলো আম্মু নীরবে চোখে জল ফেলছে। হয়তো ঈশানের কথাটাই সত্যি, ও চলে গেছে, যার জন্য ইশিকা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল। ও রুমে আসলো আর ভাবতে লাগলো, এখন কি হবে? ঈশান যদি সত্যিই চলে যায়, তাহলে তো সব দোষ আমার হবে। আমি ওকে যতই ভালো না বাসি, তার উপর ও তো একটা সময় আমার ফ্রেন্ড ছিল। ও এরকম একটা কাজ করলো কেন? ও তো আমাকে ভালোবাসতো, তাহলে এরকম একটা কাজ করতে পারলো কি করে? ইশিকা যতই ভাবছে ঈশান বাসা থেকে চলে গেছে, ওর ভয়টা বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ও যতই টেনশন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে, তারপরও সেটা বেড়েই চলেছে। এতদিন ইশিকা ওর ফ্রেন্ডের সাথে কথা বলে সবসময় হাসি খুশি থাকতো, তাই ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ফোন দিল। কিন্তু ইশিকার মুড অফ দেখে ওর ফ্রেন্ড বারবার জিজ্ঞাসা করছিল কী হয়েছে। ইশিকা ততবারই ফোনটা কেটে দিচ্ছিল। ইশিকার টেনশনটা সময়ের সাথে সাথে বাড়তে লাগলো। তারপর রাত 12টা বেজে গেল। তারপরও ঈশান বাসায় ফিরে আসলো না। ইশিকা বাইরে এসে দেখলো ডাইনিং রুমে কেউ নেই। ভেবেছিল ঈশান এর আগে রাগ করে বাসা থেকে চলে গিয়েছিল, কিন্তু রাত 10টার মধ্যে ফিরে এসেছিল। তখন আব্বু আম্মুর জন্য ডাইনিং রুমে বসে থাকতো, কিন্তু আজকে তার কিছুই হলো না। ঈশান এর আব্বু আম্মু রুমের সামনে গেল। আম্মু এখনো কান্না করছে আর আব্বু ওনাকে বোঝাচ্ছে। ওগো, আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে এনে দাও। দেখো, ছেলেটা সত্যি বাসা ছেড়ে চলে গেছে। আমাদের ওপর রাগ করে এভাবে বাসা থেকে চলে গেছে। তুমি ওকে বলো না ফিরে আসতে। দেখো, আমি আর কখনো ওকে ভুল বুঝবো না। আমি মা হয়ে কি করে আমার ছেলেকে ভুল বুঝতে পারলাম? শাইলা, তুমি শান্ত হও। দেখো, ছেলেটা হয়তো রাগ করে এভাবে কখনো বাসা থেকে বেরিয়ে যায়নি। আজকে প্রথমে এরকম একটা কাজ করলো, তাই খুব শীঘ্রই তোমার ছেলে ফিরে আসবে। তুমি তো জানো তোমার ছেলে এরকম রাগ করে বাসার বাইরে বেশি দিন থাকতে পারে না। সেটা হয়তো পারে না, কিন্তু ছেলেটা আগে তো কখনো এরকম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়নি। আর তুমি ওর রাগ সম্পর্কে জানো না। ও যদি একটা বিষয়ের উপর রাগ করে, তাহলে সে বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে রাগ করে থাকে। ও কোথাও থেকে, আমার তো ভয় লাগছে, ও কোথায় থেকে কোথায় গেল, নিজের কোনো ক্ষতি করে দিবে না তো?
আম্মু কথাটা বলেই জোরে সোরে কান্না করে দিল। আব্বু আর কোনো উপায় না পেয়ে আম্মুকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরতে আম্মু ফুপিয়ে কান্না করতে লাগলো। এমন কিছু দেখে ইশিকার খারাপ লাগার মাত্রাটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। বাসার একমাত্র ছেলে ওর কারণে আজকে বাসা থেকে বেরিয়ে গেল, যাকে কিনা ওর নামে মাত্র স্বামী হিসেবে ভাবত, আর আজকে ওর কারণে ছেলেটা এভাবে বেরিয়ে গেছে। মানুষ অবহেলা করে, কিন্তু এত বেশি অবহেলা করে না যার জন্য মানুষ পাল্টে যায়। আর এত বেশি অবহেলা করেছে যেটা ঈশান সহ্য করতে না পেরে ওর থেকে দূরে সরে গেছে। এভাবে পুরো একটা সপ্তাহ কেটে গেল। এর মাঝে আম্মু কান্না করতে করতে নিজের বেহাল দশা করে ফেলেছে। আব্বু শহরের আনাচে কানাচে সব জায়গাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত চেনা পরিচিত লোকজন ছিল সবার কাছে খবর পৌঁছে দিয়েছে। এমনকি টিভিতে নিউজ পর্যন্ত দেখানো হয়েছে বিজনেসম্যান আফজাল সাহেবের ছেলে নিখোঁজ। ইশিকার আব্বু আম্মু বিষয়টা জানতে পেরে ঈশানের বাসায় আসে। তারপর ইশিকার মুখ থেকে সবটা জানতে পারে। সব শোনার পর আব্বু কষে ওর গালে 2টা থাপ্পড় মারে আর বলতে আরম্ভ করে, আমার ভাবতে অবাক লাগছে তুই কিনা একটা ছেলের সাথে এরকম ভাবে মিসবিহেভ করতে পারলে, যে কিনা তোকে এত ভালোবাসে। আমি কি কখনো তোকে জন্ম দিয়েছিলাম? এসব ভাবতে লজ্জা লাগছে। আব্বু, আমি ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ভুল? কিসের ভুল? তুই যে অন্যায়টা করেছিস এটা রীতিমতো একটা পাপ করেছিস। নিজের স্বামীর সাথে কেউ এইরকম বিহেভ করতে পারে না। তুই ওকে বিয়ে করবি না সেটা তুই বলে দিলেই পারতি। কেন সামান্য একটা বিষয়কে এত বড় বানালি? ছেলেটাকে অন্যায় করেছিল, ওর কি দোষ ছিল? ওখানে তোর কোনো দোষ নেই, ছিল না। ওর বন্ধুরা ফাঁদে ফেলে এরকম একটা কাজ করিয়েছিল। যে ছেলেটাকে তোকে এত ভালোবাসে তার ভালোবাসাটাকে তুই আজ রীতিমতো পায়ে মারলি। এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। তুমি আমি এসব কি বাবা হয়ে বলছো? তোকে বলে দিলাম। প্লিজ এইসব কথা বলো না, তাহলে আমার মেয়েটা অনেক কষ্ট পাবে। পাক, যেটা বলছি সত্যি বলছি। রিভেঞ্জ বলে একটা জিনিস আছে, জানো তো? ঈশান হয়তো ওকে ছেড়ে দিয়েছে, কিন্তু প্রকৃতিতে ওকে ছেড়ে দিবে না। এর শাস্তি ওকে পেতেই হবে। আজকে থেকে তুই আমার বাসায় যাবি না। তোর কোনো অধিকার নেই আমার বাসাতে ফেরার। আর যতদিন অবধি ঈশান ফিরিয়ে আনতে পারবে ততদিন তুই আমাকে আব্বু বলে ডাকবি না। ইশিকার আব্বু আম্মু হাত জোর করে ঈশানের আব্বু আম্মুর কাছে মাফ চাইলো। ওরা কোনো কথা বলল না। ইশিকার আব্বু আম্মু নিরাশ হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। এভাবে দিন যাচ্ছে, আর দিন যত যাচ্ছে ইশিকার মাঝে একটা খারাপ লাগা কাজ করতে শুরু করেছে। ও এখন নিজেকে দোষারোপ করতে শুরু করেছে। প্রথম কয়েকটা দিন ভালো থাকতে পারলেও তারপর যখন ঈশানের সাথে ঝগড়া করতে পারছিল না, ওকে নানাভাবে অপমান করতে পারছিল না, তখন ও বুঝতে পারে ঈশানকে খুব বেশি মিস করছে। সেদিন থেকে ইশিকা ঈশানকে টর্চার করতে পারছে না। সেদিন থেকেও বুঝতে পারছে যে মানুষটা ওর লাইফ থেকে হারিয়ে গেছে। মানুষটা ওর লাইফে কতটা জুড়ে ছিল। ইশিকার কোনো কাজেই মন দিতে পারছে না। ঈশানের আব্বু আম্মু ওর সাথে কথা বলে না, যার জন্য ইশিকার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। ইশিকা আব্বু আম্মুর কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা পর্যন্ত চেয়েছে, তারপরেও আব্বু আম্মু কোনো কথা বলে না। তারপর শেষে একদিন ইশিকা ঈশানের আম্মুর পায়ে ধরে কান্না করলো। তখন আম্মু বলতে লাগলো, মামুনি, তোমাকে মাপ চাইতে হবে না। অন্যায় তো করেছে, অন্যায় তো করেছে আমার ছেলে। আমার ছেলের উচিত ছিল তোমার পায়ে হাত দিয়ে মাপ চাওয়ার। কারণ কেন জানো? ও তোমাকে ভালোবেসেছিল। আসলে সবাই ঠিকই বলে, পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। তুমিও সেটা বুঝিয়ে দিয়েছো। তবে একটা কথা কি জানো তো, আমার ছেলেটা না বড্ড অভিমানী। তুমি যে কাজটা করেছো, এরপর আমরা ওকে কখনো খুঁজে পাবো কিনা সেটা নিয়ে আমার ভয় লাগছে। আম্মু প্লিজ আমাকে মাফ করে দাও। আমি ঈশানকে খুঁজে বের করব। আমার জন্যই তো তোমার ছেলে বাসা থেকে চলে গেছে। আমি ওকে খুঁজে আনবো। তারপরেও একটাবার মাফ করে দাও। মাফ করা না করাতে কিছু আসে যায় না, তাতে তোমারই বা কি আসে যায়? আর যদি তোমার এর জন্য কোনো অনুতপ্ত থাকতো, তাহলে তুমি আমার ছেলেটার উপর এমন একটা টর্চার করতে পারতে না। তার উপর আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। দোষটা আমার ছেলে না জেনে না শুনে নিজের বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসেছিল। যদি কখনো ভুলেও কাউকে ভালোবাসো না, তাহলে এই কষ্টটা তুমি রিয়েলাইজ করতে পারবে। অনেকক্ষণ যাবৎ আম্মুর কাছে ইশিকা কান্নাকাটি করলো। তারপর আম্মু আর কোনো কথা বলল না। এভাবে প্রত্যেকটা দিন আব্বু আম্মুর কাছে কান্নাকাটি করে, কিন্তু ইশিকার সাথে তেমন কেউ কথা বলে না। ও এক প্রকার খাওয়া দাওয়াটা বন্ধই করে দিয়েছে।
ও ভাবতে শুরু করেছে ঈশান ওর জন্যে কষ্ট পেয়ে বাসা থেকে চলে গেছে। এইটা সত্যি যে ওর অপমান আর অবহেলাটা সহ্য করতে না পেরে এভাবে দূরে হারিয়ে গেছে। তো এভাবে যতই দিন যাচ্ছে ঈশিকা মনের দিক থেকে ততই বেশি দুর্বল হচ্ছে। এখন পুরো একটা শূন্যতা ওর মাঝে কাজ করতে শুরু করেছে। ঈশিকা বুঝতে শুরু করেছে যে কিছু একটা লাইফ থেকে খুব দূরে হারিয়ে গেছে, যেটা এখন খুব বেশি মিস করতে আরম্ভ করেছে। এখন আর কেউ এসে বলে না, বউ খেয়েছো কি না, তুমি এরকম রাগ দেখাচ্ছ কেন, তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই কথাগুলো প্রতিনিয়তই ঈশান বলতো। ঈশিকার যতবার কথাগুলো মনে পড়ে ততবার যেন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। ও বোঝাতে পারছে না ঈশান ওর লাইফ থেকে কতটা দূরে সরে গেছে, আর ওকে কত বেশি ভালোবেসে ফেলেছে। সত্যি বলতে ঈশিকা রিয়েলাইজ করতে পেরেছে ওর সত্যিকারের ভালোবাসাটা দূরে সরে গেছে, যার জন্য প্রতিনিয়ত এখন কান্নাকাটি করে। ও কাউকে বোঝাতে পারছে না ও শেষমেশ ঈশানকে ভালোবাসতে বাধ্য হয়েছে। কারো পাল্টে যাওয়াতে কেউ যদি কষ্ট পায়,